It's all over now. It's a famous win for them. After their disappointing performance against India, they can be proud of what they've done here today. Shabir Rahman got them the runs they needed. Mahmudullah got those runs at the end. But I think the bowling was... বাংলার বাঘের থাবায় তছনছ লঙ্কান সিংহরা। এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে 23 রানের জয় বাংলাদেশের। সাব্বিরের ক্যারিয়ার সেরা ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20তে প্রথম জয়। ফাইনালে খেলার স্বপ্ন উজ্জ্বল হলো টাইগারদের। দুর্দান্ত জয়ে উচ্ছ্বসিত ভক্ত সমর্থকরা। বাংলাদেশ ফাইনালে খেলতে পারবে ইনশাআল্লাহ। আমরা আজকে ভালো করছি, আমি মনে করি বাংলাদেশ ফাইনাল অবশ্যই আমরা বাংলাদেশ অবশ্যই বাংলাদেশ সামনের ম্যাচে পাকিস্তানকেও হারাবে, কারণ আজকের ম্যাচে অনেক ভালো খেলছে। এবারে নিশ্চয়ই চ্যাম্পিয়ন হবে। মাঠ ও মাঠের বাইরের খেলাধুলার নানা উত্তাপ ছড়ানো সবশেষ খবর জানাতে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাজিদ মুস্তাহিদ। দর্শক, এশিয়া কাপের বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল। রাহুল ভাই, আপনাকে অসংখ্য স্বাগত আমাদের স্টুডিওতে। এবং বাংলাদেশ আজকে একটা দুর্দান্ত জয় পেয়েছে, এই জয় নিয়ে আমরা আপনার সাথে কথা বলবো, তবে তার আগে ম্যাচ রিপোর্ট একটু দেখে আসবো। শুরুতে এশিয়া কাপের খবর। বাংলার বাঘের থাবায় তছনছ লঙ্কান সিংহরা। শ্রীলঙ্কার 23 রানে হারিয়েছে বাশরাফিরা। টি-20 ফরম্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে এটির প্রথম জয় টাইগারদের। এই জয়ে এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন উজ্জ্বল হলো বাংলাদেশের। এর আগে টস জিতে ব্যাট করে সাব্বির রহমানের দাপুটে ব্যাটিংয়ে 147 রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় টাইগাররা। জবাবে স্বাগতিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 8 উইকেট 124 রানে থামে লঙ্কানদের ইনিংস। ম্যাচ সেরা হয়েছেন সাব্বির রহমান। স্বস্তির জয়, এগিয়ে যাবার প্রত্যয়, ফাইনালের স্বপ্ন, যাই বলি না কেন পরিকল্পিত ক্রিকেট খেলে শ্রীলঙ্কাকে বধ করে টাইগাররা বুঝিয়ে দিল এবার তারাও এশিয়ার শ্রেষ্ঠত্বের অন্যতম দাবিদার। পরিসংখ্যানের দিকে তাকালে লঙ্কানদের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। টি-20 ফরম্যাটে সবশেষ 4 দেখার সবকটিতেই শ্রীলঙ্কার বিপক্ষে হার। তবে সেদিন বদলে গেছে। লঙ্কান একাদশে যখন বোলিংয়ের বড় শক্তি মালিঙ্গা অনুপস্থিত, তখন মাশরাফিদের সামনে বড় সুযোগ ম্যাচ জেতার। টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় স্কিপার মাশরাফির চেষ্টা লঙ্কানদের সামনে লড়াই করার মতো একটা টার্গেট ছুড়ে দেওয়ার। তবে এবারও ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। রানের খাতা খোলার আগেই দলীয় 2 রানে মিঠুন আর সৌম্য কাটা পড়লে বিপর্যয় পড়ে বাংলাদেশ। 4 রান করে রান আউট হয়ে মুশফিক সাজঘরে ফিরলে শঙ্কা জাগে লো স্কোরে। এরপর সাকিবকে নিয়ে ইনিংস মেরামতের পরই শুরু হলো সাব্বিরের স্বভাবসুলভ বিগ শটস। নিজের তৃতীয় টি-20 50 করলেন স্বচ্ছন্দেই। 54 বলে খেললেন 80 রানের গুরুত্বপূর্ণ ইনিংস। শেষ দিকে সাকিব আর মাহমুদুল্লাহ ক্যামিওতে বাংলাদেশের স্কোর দাঁড়ায় 7 উইকেটে 147। এবারের এশিয়া কাপের বিবেচনায় 148 রানের টার্গেট তাড়া করে জেতা খুব একটা সহজ ব্যাপার নয়। পরিস্থিতির এমন দোলাচল নিয়ে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দ্রুত শুরুর পর দিলশানকে ফেরালেন সাকিব। দ্বিতীয় উইকেটে জমে গেলেন চান্দিমাল ও শিহান জয়সূরিয়া। 56 রানের জুটি গড়ে ম্যাচে ফেরার চেষ্টা। তবে ব্যক্তিগত 37 রানে চান্দিমাল আর 26 রানে জয়সূরিয়া ফিরে গেলে মাশরাফি সাকিবরা যেন চেপে ধরেন লঙ্কান ব্যাটসম্যানদের। কিন্তু তখনও উইকেটে ম্যাথুস পেরেরা থাকায় স্বস্তি মিলছিল না টাইগার সমর্থকদের। এমন সময় কাটার স্পেশালিস্ট মুস্তাফিজের হাতে বল। আক্রমণে এসেই তুলে নিলেন পেরেরার উইকেট। এরপর সিরিওয়ার্ধনে আর ম্যাথুস ফিরে গেলে বাংলাদেশের জয়টা হয়ে যায় সময়ের ব্যাপার। শেষ দিকে আলামিন আর মুস্তাফিজের দুর্দান্ত লাইন লেংথে আস্কিং রান রেটের সঙ্গে পাল্লা দিয়ে আর পেরে ওঠেনি লঙ্কানরা। ফলে টি-20 ফরম্যাটে প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিশ্চিত হয় টাইগারদের। সাব্বিরের দুর্দান্ত ব্যাটিং, সাকিব মাহমুদুল্লাহর অলরাউন্ড পারফরম্যান্স আর শেষ দিকে বোলারদের নৈপুণ্য, সবকিছু মিলিয়ে জিতেছে বাংলাদেশ। এমন টিম পারফরম্যান্স ধরে রাখতে পারলে পাকিস্তানকে বধ করে এশিয়া কাপের ফাইনালে খেলা সময়ের ব্যাপার মাত্র বাংলাদেশের জন্য। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা এখন কথা বলবো বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে রাহুল ভাইয়ের সঙ্গে। রাহুল ভাই, বাংলাদেশের এই ম্যাচের আগে কিন্তু একটা জয় ছিল, অন্যদিকে দুদলই কিন্তু একটা জয় পেয়েছিল ইউএইর এগেইনস্টে। তারপরও আসলে একটু ভিন্ন কন্ডিশন আমরা গত ম্যাচগুলো দেখেছিলাম, যেখানে উইকেটটা একটু ডিফারেন্ট ছিল। আজকে কিন্তু একটু ব্যাটিং উইকেটে ঘাস কম ছিল।
ওভারঅল সবকিছু মিলে দিন শেষে কিন্তু বাংলাদেশ জিতলো। বাংলাদেশের জয় নিয়ে কি বলবেন? ডেফিনেটলি এটা তো একটা খুশির ব্যাপার। এশিয়া কাপের গ্রাফটাকে অ্যাটলিস্ট আমরা ঊর্ধ্বমুখী রেখেছি জয় দিয়ে, এবং ইন্ডিয়ার সাথে যে পরাজয়টা আমরা করেছিলাম এটা ইটস এ বলতে পারেন যে না, পারফরমেন্সের নতুন উইকেটে খেলা হচ্ছে, গ্রাস ছিল, পেস বলদের ইফেক্ট ছিল, বাট আজকে একটু তুলনামূলকভাবে উইকেটে একটু ঘাস কম ছিল, বল একটু দেরিতে আসছে, যেটা আমরা বিশেষ করে আর কি আমরা এইসব উইকেটে খেলে অভ্যস্ত এক নম্বর। আর একটা জিনিস হলো যে আমাদের যেরকম স্টার্টিংটা হওয়ার দরকার ছিল ঠিক সেরকম স্টার্টিংটা না হওয়ার পরেও সাব্বির তার পারফরমেন্সটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং পরবর্তীতে সাকিব ইজ কামিং ব্যাক, এটা একটা খুবই ভালো এবং পজিটিভ ওয়ে আমাদের বাংলাদেশের টিমের জন্য, বিকজ সাকিব যে ম্যাচে জ্বলে উঠবে এবং সেই সাথে তার সাথে যদি আরো কেউ একজন সাপোর্ট দেয় সেক্ষেত্রে বাংলাদেশের জয়ের পাল্লাটা সবসময় ভালোই থাকে। এবং এশিয়া কাপের ওয়ান অফ দ্য ফেভারিট মানে দল হিসেবে বাংলাদেশ সবসময় একটা ভালো জায়গায় স্থান সবসময় করে রাখছে, এবং আমার মনে হয় যে পরবর্তী পাকিস্তানের সাথে ম্যাচটা রিয়েলি ভাইটাল, বিকজ এখানে কিছু অঙ্ক ইকুয়েশন হবে এর মধ্যে, যদি এরকম পারফরমেন্স করতে পারে। বাট আরেকটা জিনিস এখানে অ্যাড করতে চাচ্ছি, সেখানে হলো যে কিছু ভুল আমরা করছি, সেটা হলো ফিল্ডিং এ এই মিস ফিল্ডিং এবং মিস ক্যাচেস, এইগুলি জিনিস যদি আমরা একটু যত কম করতে পারবো তত আমাদের জন্য ভালো হবে। আজকে ম্যাচের শুরুতে কিন্তু বাংলাদেশের জন্য অবশ্যই বলা যায় এটাকে প্লাস পয়েন্ট যে লাসিথ মালিঙ্গা তিনি কিন্তু গত ম্যাচে প্রায় 3.5 মাস পর মাঠে ফিরেছিলেন, ইউএর এগেইনস্টে 4 উইকেট নিয়ে দলকে জিতালেন। আজকের ম্যাচে কিন্তু তিনি অনুপস্থিত, ফিট ছিলেন না। এটা কতটা বাংলাদেশকে হেল্প করেছে বা কতটা শ্রীলঙ্কানদের জন্য কতটা এটা আর কি খারাপ ছিল বিষয়টা যে মালিঙ্গার অনুপস্থিতিটা? যদি কম্পেয়ার করেন তাহলে আমি বলবো যে না, টি-20 ইতিহাসে বাংলাদেশের এটাই প্রথম জয় শ্রীলঙ্কার 5টি ম্যাচে। আলটিমেটলি দিস ইজ দি ফার্স্ট উইন আর কি। তো সেক্ষেত্রে লাসিথ মালিঙ্গা এবং এছাড়া সাঙ্গাকারা, দেন জয়াবর্ধনে ছিল, সেই টিমের সাথে যদি কম্পেয়ার করা যায় তাহলে ডেফিনেটলি বাংলাদেশের আজকের উইংটা একদিক থেকে ভালো আমি বলবো, কারণ বাংলাদেশে এই টিমটা কিন্তু আস্তে আস্তে পরিণত হচ্ছে। আমাদের টি-20 পারফরমেন্সের গ্রাফটা কোনো সময় অতটা ভালো না, বাট একটা সময় তো আমাদেরকে দিতেই হবে। এই সময়টুকু কিন্তু ভালো সময়টুকু আমাদের যাচ্ছে, এবং আমাদের লক্ষ্যটা কিন্তু এশিয়া কাপের পরপরই কিন্তু ওয়ার্ল্ড টি-20। এই জিনিসগুলি কিন্তু লক্ষ্য নিয়ে এগোনো, এবং এই কনফিডেন্সটা যদি আমরা এশিয়া কাপ থেকে বের করতে পারি তাহলে আমাদের ওয়ার্ল্ড টি-20তে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ মেইন ওয়ার্ল্ড কাপে যে ধরনের গ্রাফটা আমরা করেছি পারফরমেন্সের, সেটাই আমরা ধারাবাহিকভাবে রাখতে পারবো, এবং বাংলাদেশ যে এই পারফরমেন্সটা যে আমরা করছি এবং এটা যে ফ্লুক না, এটাই আমরা কিন্তু আরেকবার প্রমাণ করতে পারবো। আপনি বলেন যে আজকে উইকেটের কথা, যে বল একটু আসলে শুরুর দিকে মানে একটু লেটে আসছিল, বা বাংলাদেশ এরকম উইকেটে খেলে অভ্যস্ত, কিন্তু আমরা যদি দেখি শুরুতে একদম প্রথম ওভারেই কিন্তু নতুন বলে বাংলাদেশ 2 ওভারে 2 উইকেট হারালো। এরপর কিন্তু মুশফিকও একটা দুর্ভাগ্যজনকভাবে রান আউট হলো। টপ অর্ডার কিন্তু এখনো বাংলাদেশের তেমন রান পাচ্ছে না। হ্যাঁ, এই ব্যাপারটা একটু বলতে চাচ্ছি যে আপনি যেটা বলছিলেন যে লাসিথ মালিঙ্গা আসলে আলটিমেটলি দেখা হলো যে ও যে ধরনের বোলিং করে এবং যে এক্সপিরিয়েন্স, হয়তো এই 2 উইকেট হয়তো সে যদি নিয়মিত, তাহলেও কিন্তু আমাদের কামব্যাক করাটা কিভাবে করবো সেটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, এবং আমরা কিন্তু কামব্যাক করেছি, এবং আমি এক্সপেক্ট করছিলাম যে না 130, 34, 35 এই ধরনের টোটাল যদি আমরা স্কোরবোর্ডে দিতে পারি তাহলে ফাইটিং হবে। 50 হলে তো আলটিমেটলি ডেফিনেটলি এটা আমাদের একটা ভালো স্কোর, তাহলে বলাররা একটু মন খুলে বোলিং করতে পারবে, যেটা ব্যাটসম্যানরা চাচ্ছিল। এবং আলটিমেটলি সাব্বিরের নেতৃত্বে এবং সাপোর্ট শেষের দিকে সাকিব এন্ড মাহমুদুল্লাহ এই জিনিসগুলিকে কিন্তু আরো একটু বেশি কম্প্যাক্ট করেছে। এই কম্প্যাক্টটাকেই কিন্তু আলটিমেটলি একটা শক্তিতে পরিণত হওয়াতেই আমাদের কিন্তু একটা কমপ্লিট দল হিসেবে যাচ্ছে। বাট এটাই কিন্তু শেষ না, এটাতে বেশি খুশি হওয়ার কোনো কিছু নাই। ডেফিনেটলি আমরা প্রথম জয় শ্রীলঙ্কার সাথে, এবং আমরা একটা ভালো জয় পেয়েছি, এবং এই বুস্ট আপটা কিন্তু আলটিমেটলি পাকিস্তানের সাথে যাবে। বাট পাকিস্তান কিন্তু আসবে কিন্তু খুবই উত্তেজনা মানে ভরপুর পারফরমেন্স দিয়ে, এবং আমার কাছে যেটা মনে হয় যে পাকিস্তান কিন্তু এখানে ছেড়ে কথা বলবে না, বিকজ পাকিস্তানের ব্যাটিং অর্ডার কি করবে আমি ঠিক জানি না, বাট বোলিং অর্ডার কিন্তু এখন ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট বোলিং সাইড এবং পেস অ্যাটাক, এবং এইটা যতটুকু আমাদের ব্যাটসম্যানরা যদি ডিফেন্ড করে তাহলে আমরা হয়তো একটা পাকিস্তানের সাথে ভালো ম্যাচ জিততে পারবো, এবং আমরা প্রায়োরিটি বেসিসেই কিন্তু আমরা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে পারবো আর কি। তবে আজকের বাংলাদেশের অধিনায়কের কথা বলতে হয় যে মাশরাফি, তার বোলিং চেঞ্জগুলো, তার ফিল্ডিং সবকিছুই কিন্তু
বলবো যে একদম যথার্থ ছিল, যখন ম্যাচ কন্ডিশনে যেটা প্রয়োজন ছিল ঠিক তার সবগুলো ডিসিশনে ক্লিক করেছে। অ্যাবসলিউটলি। এবং মাশরাফির ব্যাপারে, অধিনায়কের ব্যাপারে তো আসলে কোনো কিছু বলার নেই। সে পুরো একটা খাদের কিনারা থেকে একটা টিমকে যেভাবে গুছিয়ে নিয়ে এবং যেভাবে ফাইটিং টিমে পরিণত করা হয়, এবং সে নিজেও একটা ফাইটার, এবং তাকে কিন্তু আলটিমেটলি ক্যাপ্টেন হিসাবে যতটুকু না লিডিং ফ্রম দি ফ্রন্ট, পরের দিকে এই অবস্থাতে কিন্তু সে কিন্তু বোলিং 4 ওভার বলও করেছে এবং সে কিন্তু ভালো একটা উইকেটও নিয়েছে, যে সময়টা কিন্তু একটা 50-50 চান্স ছিল আমাদের। তো এই ধরনের ক্যাপ্টেন পাওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার, এবং আমি আশা করব যে বাংলাদেশ টিমের যারা প্লেয়ার আছে তার কাছ থেকে তার এক্সপিরিয়েন্সটুকু যত বেশি নিতে পারবে তত তাদের জন্য ভালো। এদিকে লঙ্কানদের বিপক্ষে এই জয়ের কৃতিত্ব দলের সবার অবদানের ফলাফল বলে জানালেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেই সাথে স্নায়ুচাপকে জয় করার মানসিকতার কথাও উল্লেখ করেন ম্যাচ। অন্যদিকে লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস মনে করেন ভালো শুরুর পরও সিনিয়ররা দায়িত্ব নিয়ে খেলতে না পারায় হারতে হয়েছে তাদের। টি-20-তে আমরা ভালো দল নই, এই ব্যাপারটি আমরা মাঠে ভুলে যাই। সাকিব, রিয়াদ, আলামিনের সাথে সাব্বির তো অসাধারণ খেলেছে। আসলে দলের সবাই যদি ভালো খেলে, অধিনায়ক হিসেবে আপনার কাজটা খুব সহজ হয়ে যায়। এক্ষেত্রে সেটিই হয়েছে। সবার অবদানের জন্যই আজ জয় পেয়েছি আমরা। আমরা ব্যাটিং বোলিং দু বিভাগেই ভালো শুরু করেছিলাম, কিন্তু ব্যাটসম্যান হিসেবে ওদের সাব্বির খুব ভালো খেলেছে। আর ব্যাটিং এর সময় আস্কিং রেটের সঙ্গে আমরা পেরে উঠিনি, চাপে পড়ে ম্যাচ হারিয়েছি। আসলে দলের সিনিয়রদের আরো দায়িত্ব নিয়ে খেলতে হবে। স্বপ্নের এশিয়া কাপের ফাইনালে আরও একবার খেলতে হলে জয়ের বিকল্প ভিন্ন পথ ছিল না বাংলাদেশের। কিন্তু এমন সমীকরণের ম্যাচে দ্রুতই 3 উইকেট হারিয়ে লক্ষ্যচ্যুত হবার শঙ্কায় পরে বাংলাদেশ দল। তবে আলোর পথে দিশা দেখান সাব্বির রহমান। তার দাপুটে ব্যাটিংয়ে এলোমেলো হয়ে পড়ে শ্রীলঙ্কান বোলাররা। মূলত ম্যাচ সেরা সাব্বিরই বাংলাদেশকে আসরে ফাইনালে খেলার স্বপ্ন উজ্জ্বল করেছেন। দর্শক, সাব্বিরের খ্যাপাটে ব্যাটিংয়ের বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। ম্যাচের প্রথম ওভারের দ্বিতীয় বলে অপ্রত্যাশিতভাবে আউট ওপেনার মিঠুন আলী। এরপর উইকেটে এলেন সাব্বির রহমান। এক প্রান্তে দাঁড়িয়ে দেখলেন আরেক ওপেনার সৌম্যের আউট। তারপর মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমও দলীয় 26 রানে আউট হলে মন খারাপ করে দেখেছেন সাব্বির। কিন্তু ওই তিক্ত অভিজ্ঞতা যে লঙ্কানদের জন্য শনি ডেকে আনবে তা তো আর আজ করতে পারেনি চান্ডিমাল ম্যাথিউসরা। সতীর্থের একের পর এক ফেরার বেদনার ক্ষতটা পুরো পুষিয়ে নেন সাব্বির আপসহীন ব্যাটিং তাণ্ডবে। কখনো গড়িয়ে, কখনো বা বল সীমানা ছাড়া করেছেন উড়িয়ে। ম্যাচে এক সময় রূপ নেয় 26 শোতে, আর তখন লঙ্কান বোলারদের ভূমিকা দর্শক রূপে। প্রতাপে ব্যাটিংয়ে মাত্র 38 বলে টকবগে তরুণ সাব্বির তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় 50। সেই সাথে সাকিবের সাথে 82 রানের জুটি করে মহা বিপদ থেকে রক্ষা করেন বাংলাদেশ দলকে। রক্ষা করার পর গাঁথুনি দেন বাংলাদেশের বিজয়ের। তাই উইকেটের চারপাশে দুর্দান্ত সব শট খেলে বাংলাদেশের পক্ষে টি-20তে প্রথম সেঞ্চুরির কাছে চলে গিয়েছিলেন সাব্বির। কিন্তু ক্রিকেট বিধাতার ঈর্ষা হলো, তাই থামতে হলো সাব্বিরকে। তবে ততক্ষণে দৃষ্টিনন্দন সব শট খেলে 10-4 ও 3-6 54 বলে 80 রানের অসাধারণ ইনিংসে ম্যাচ সেরার গল্প নিজের নামে করে ফেলেন সাব্বির রহমান। ব্যাটিং লাইনআপে আমার পছন্দের জায়গা হলো 3 নম্বর স্থানটি। প্রথমে 2 উইকেট পড়ে যাবার পর ভালো খেলার চেষ্টা করেছি। স্বাভাবিক খেলাটা খেলতে পারলেই হবে, সেটা মাথায় নিয়ে ব্যাট করেছি। হয়তো দিনটা আজ আমারই ছিল। 3 ম্যাচে 130 রান করে আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক বাংলাদেশের সাব্বির রহমান। হুমায়ুন কবির, রোজ, সময় সংবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার নিয়ম রশিদ রাহুলের সঙ্গে। রাহুল ভাই, সাব্বির রহমানের ব্যাটিংটা যদি আজকে বলতে হয় যে এটা টি-20তে কিন্তু বাংলাদেশ অনেকদিন পর, মানে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান এমন একটা ইনিংস করলো ইন্টারন্যাশনাল ক্রিকেটে। হ্যাঁ, আমরা তো দেখেছি, বাট যারা দেখে নাই এবং অনেক কমেন্টেটররা, আমাদের এখানে নতুন কমেন্টেটররা যারা হয়তো দেখেছে, বাট জেনে শুনে যে জিনিসগুলি যে করেছে, যেটা সাব্বির, তাদের যে কমেন্টসগুলি আসছিল এবং তাদের যে মানে ভূয়সী প্রশংসা তার উপর দিয়ে যাচ্ছিল, সবচেয়ে বড় কথা হলো তারা তো গ্রেট ক্রিকেটার যারা কমেন্টস করছে। কমেন্টেটররা ভিভিএস লাকসান, রমিজ রাজা, আতর আলী খান, এরা যারা করছিল, তাদের যে এক্সপ্রেশন এবং তাদের যে কমেন্টস, ইটস এ
ফ্যাবুলাস, এবং ওর ওর ইনিংসগুলি আমরা নিজেরও দেখছি এবং এখনো দেখছি যে তারা কত এফোর্টলেস সে ব্যাটিংটা করেছে এবং কোনো রকম কোনো ফেয়ারনেস কাজ করে নাই, কমপ্লিটলি টি-20। অনেকে তো টি-20 মানে যে ধুমধারা খাচ্ছে, আপনি তার শর্টসগুলি আপনি দেখেন, কপি বুক ক্রিকেটিং, যে ব্যাকরণ আছে আমরা যেটা বলি বেসিক, সেগুলি বাট পাওয়ার ছিল। এই পাওয়ার ক্রিকেটটা কিন্তু টি-20-র একটা সবথেকে মূল ব্যাপার, এবং এগ্রেশন যেটা থাকার দরকার তার মধ্যে সবকিছুই কিন্তু আছে। শুধু ওর এইটাই সব থেকে বড় ভালো লেগেছে যে না, একটা বিপদের সময় রেসপন্সিবিলিটি নেওয়াটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার, এবং সাব্বির ডিড ইট উইথ দি সাপোর্ট অফ সাকিব আল হাসান অ্যান্ড মাহমুদুল্লাহ রিয়াদ। আরেকটি বিষয় যে সাব্বির যখন শটগুলো খেলছেন, প্রথম কয়েকটা বল কিন্তু দেখেছেন, এরপর কিন্তু শর্টস খেলা শুরু করেছেন। একটা দেখেন, একটা চাপের মতন এবং একটা আর্থ ট্রাভেলার্স একটা টিম এবং খেলা, যেটাতে আপনাদের সেমিফাইনাল বা ফাইনাল খেলার একটা স্বপ্ন সবসময় একটা 50-50 চান্স থাকে, এবং এখানে দেখা যাচ্ছে 2 রানে 2 উইকেট পড়ার পরে তার একটা ব্যাটসম্যানের কি করা উচিত, ছাড়া পুরা দেশের মাটিতে খেলা, পুরা দর্শকের চাপ, এই চাপ নেওয়াটা কিন্তু চারটাখানি কথা না, এবং এটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার যে আমরা চাপ নিতে শিখেছি এবং কিভাবে ওভারকাম করা যায় এটাকে ভালো ফলাফলের দিকে, সেটাই কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ, এবং এই অ্যাডভান্টেজ টুকুটাই কিন্তু আমরা মাঠে যতদিন পর্যন্ত ভালো করতে পারবো ততদিন রেজাল্ট কিন্তু আমরা পাবো, এবং সেটাই কিন্তু তাই হচ্ছে। এবং সাব্বির আজকের ব্যাটিং এ কিন্তু একটা এক্সাম্পল সেট করলো অন্য ব্যাটসম্যানদের জন্য বাংলাদেশের, যে উইকেটে যদি একটু ব্যাটসম্যানদের পক্ষে কথা বলে তাহলে কিন্তু ব্যাট করাটা তেমন কঠিন না, কারণ আগের ম্যাচগুলোতে আমরা দেখছিলাম যে প্রথম ম্যাচে বাংলাদেশ যেটা হারলো, সেই ম্যাচে কিন্তু সাব্বিরই কিন্তু একমাত্র হাইয়েস্ট স্কোরার ছিলেন, এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার কিন্তু তিনি। অফকোর্স আর একটা জিনিস একটু বলে রাখা ভালো, এবং সবসময় আমি বলে রাখি সজল, সেটা হলো যে আমরা আরো ভালো ম্যাচ এবং ইজিলি ম্যাচ জিতে পারবো যতদিন পর্যন্ত সৌম্য 8 থেকে 10 ওভার ব্যাটিং করতে পারবে, বিকজ সৌম্য যে ধরনের স্ট্রোক খেলে, সাব্বির তো পাওয়ার ক্রিকেট স্ট্রোক পেল, বাট সৌম্য ইজ এ ডিভাস্টেটিং একটা পেস বলারকে, সে যে কোনো সময় ধ্বংস করে দিতে পারবে, বাট এটার জন্য তাকে উইকেটে সময় দিতে হবে। সে হয়তো চেষ্টা করছে, বাট তার উইক পয়েন্টগুলি হয়তো অপোনেন্টরা তাকে রিড করে হয়তো সেই জায়গায় বল করছে, কিন্তু আপনি দেখেন আমরা কিন্তু উইকেটগুলি থ্রো করে আসছি, এই থ্রো করার জিনিসগুলি কিন্তু আমরা, এবং এটা এই অভ্যাসগুলো যতদিন পর্যন্ত না আমরা রপ্ত করতে না পারবো, ততদিন পর্যন্ত কিন্তু আলটিমেটলি আমাদের এরকম ব্যাড পারফরমেন্স হবে, এবং আমরা ওপেনার তামিমের যে রেসপন্সিবিলিটি যেটা থাকে, তামিমের অভাবটা কিন্তু আমরা বুঝতে পারছি। এই রেসপন্সিবিলিটিটা যদি আমরা সৌম্য এবং মিঠুন এরা যদি না নিতে পারে, তাহলে কিন্তু পরের দিকের ব্যাটসম্যানদের জন্য একটু প্রেশার পড়ে যায়। টি-20 এক্সক্লুসিভ শর্ট ভার্সন খেলা, আপনার ওভার যত ভালো ব্যাটসম্যান যতক্ষণ উইকেটে থাকবে তত কিন্তু টিমের জন্য ভালো, এবং এটা সব থেকে আরেকটা ব্যাপার হলো যে ভাইস ভার্সা, লাইক যত বেশি রান আমরা বডি দিতে পারবো বলারদের জন্য কিন্তু তত ইজি হয়। শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয়ে উচ্ছ্বসিত টাইগার ভক্ত সমর্থকরা। এখন ফাইনালে খেলা না, সমর্থকরা স্বপ্ন দেখছেন এশিয়া কাপে চ্যাম্পিয়ন হবে টাইগাররা। পাশাপাশি মাশরাফির অধিনায়কত্ব, সাব্বিরের ব্যাটিং এবং স্বাগতিকদের বোলিং এর প্রশংসা করেন ভক্তরা। আমাদের সামর্থ্য আছে, আমরা যদি আত্মবিশ্বাস ফিরে পাই যে হ্যাঁ আমরা প্রত্যেকটা ম্যান পরিপূর্ণ প্রশিক্ষিত, আমাদের প্রশিক্ষিত আছে, আমরা আত্মবিশ্বাস নিয়ে খেলবো, আমরা জিতবো। বাংলাদেশ ব্যাটিং যেমন ভালো খেলেছে তেমন বোলিং এও বাংলাদেশের ফিল্ডিং চমৎকার ছিল। আমি মনে করি বাংলাদেশ অবশ্যই জিতবে, এবার নিশ্চয়ই চ্যাম্পিয়ন হবে। আমরা ভীষণ খুশি, মানে এটা প্রকাশ করা যায় না। আমরা চাই বাংলাদেশ ফাইনালে আসুক। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ে সারা দেশের মতো রাজশাহীতে আনন্দ মিছিল করেছেন ক্রিকেট ভক্তরা। খেলা শেষ হবার পর উল্লাসে মেতে ওঠে সাব্বিরের শহর রাজশাহীর ক্রিকেট প্রেমীরা। রাতে নগরের বিভিন্ন স্থান থেকে আনন্দ মিছিল বের করে সাহেববাজার 0 পয়েন্টে মিলিত হয়। পরে মিছিলটি জাতীয় পতাকা নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে নগরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। খেলার সময় আরও যা থাকছে, জমকালো আয়োজনে উন্মোচিত হলো ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ বিএসএল এর লোগো। এই টুর্নামেন্ট দিয়ে নবজাগরণ হবে দেশের ফুটবলের আশাবাদ আয়োজকদের স্বাগত জানিয়েছেন ফুটবলাররা। দর্শক, আমরা বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে কথা বলছিলাম, আবারও সেই আলোচনায় ফিরছি। রাহুল ভাই, বিরতিতে যাওয়ার আগে আমরা বাংলাদেশের আজকের ম্যাচটা নিয়ে কথা বলছিলাম, তবে পরের ম্যাচ যেটা আসলে সেমিফাইনাল বাংলাদেশের জন্য অঘোষিত পাকিস্তান, এই দলটি কিন্তু আমরা দেখেছি গতকালকে তাদের ভারতের বিপক্ষে ম্যাচে তাদের পারফরমেন্স, ব্যাটিং বোলিং দুটাই, তাদের বোলিং কিন্তু এক কথা অসাধারণ, এবং
আরেকটি বিষয় বলা যায় যে বাংলাদেশ নিজেদের শেষ টি-20 ম্যাচে কিন্তু পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছিল 2015 সালে। এই ম্যাচটা নিয়ে বাংলাদেশের মানে অ্যাটিটিউড বা বাংলাদেশের কি পরিকল্পনা নিয়ে আগানো উচিত এই পাকিস্তানের বিপক্ষে? এখানে অ্যাটাক ইজ দি বেস্ট ডিফেন্স আমার যা মনে হয়, এবং পাকিস্তানের সাথে আপনি অ্যাটাক করলেই আপনি এর ফলটা পাবেন। এবং পাকিস্তান এমন একটা টিম যে ওরা সব সময় নিজেদেরকে অনেকটা আত্মনির্ভরশীল মনে করে, এবং এটা দিয়ে কিন্তু তাদের অনেক সময় কাল হয়। এবং এটাতে যদি বাংলাদেশ তাদের সেই পয়েন্টটাতে যদি তাদেরকে নক করতে পারে, তাহলেই হয়তো এই সাফল্যটুকু আমরা হয়তো পেতে পারি। বাট কিছু গেম প্ল্যান আমাদের ডেফিনেটলি টিম ম্যানেজমেন্ট করবে, বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যারা আছেন ডেফিনেটলি এটা একটা ভালো পজিটিভ দিক হবে যদি আমরা উইক পয়েন্টগুলি করতে পারি। এবং 2-4টা ব্যাটসম্যান যাদের ওখানে মেইন ব্যাটসম্যান যেমন আছে, এক্সপিরিয়েন্স আছে, উমর আকমল আছে, শোয়েব মালিক আছে, তাদের উইক পয়েন্টগুলি কী কী, এবং সাকিব এটাতে অনেক ভালো দিতে পারবে বিকজ রিসেন্টলি পিএসএল তারা খেলে এসছে। আমার মনে হয় যে এখানে অনেক বড় একটা অ্যাডভান্স পাবে। এবং পাকিস্তান কিন্তু আলটিমেটলি চাবে যে ডেফিনেটলি ওরা কালকে ইউএর সাথে খেলা, এটা ডেফিনেটলি বোঝাই যাচ্ছে যে পাকিস্তান একটা ফেভারিট টিম, জেতার সম্ভাবনাটাই বেশি। যদি কোনো পরবর্তীতে পরের ম্যাচটাই বাংলাদেশের সাথে, এবং বাংলাদেশের সাথে তারা ডেফিনেটলি ঝাঁপায় পড়বে, তারা কখনোই চাবে না যে শ্রীলঙ্কার সাথে তাদের একটা হোক আর কি, হ্যাঁ মানে রেজাল্টটা হোক। তো এটা একটা মানে ভালো একটা অঘোষিত সেমিফাইনাল বলা যায় বাংলাদেশের জন্য, মানে যে জিতবে তারাই আর কি আলটিমেটলি ফাইনালে চলে যাবে। তো এখানে বাংলাদেশের একটা প্রতিশোধেরও ব্যাপার আছে। আমরা লাস্ট এশিয়া কাপটা ওদের কাছে হেরেছিলাম, 2-3 রানে হেরেছিলাম, এবং এটা যদি আমরা কিছুটা হলেও যদি অর্জন করতে পারি জিতে, তাহলে আমাদের একটা ভালো একটা আশা থাকবে যে না, যে আমরা যদি একটু ভালো করতে পারি এবং আমরা কম মিস্টেকস, যেমন আমাদের আজকে কিন্তু ওপেনিং স্পেলে কিন্তু আমরা অনেকগুলি ক্যাচগুলি আমরা ফেলেছি, এবং এই ক্যাচগুলি কিন্তু অনেক সময় আমাদের হারার দিক দিয়ে নিতে যাচ্ছিল। এই জিনিসগুলি কিন্তু আলটিমেটলি মাঠে হয়ে যায়, বাট তারপরও আমরা তো বলবো যত কম করা যায়, এরর যত কম হবে তত দেখা যাবে যে বাংলাদেশ টিমের জন্য ভালো। এবং আরেকটা জিনিস, টিমের পরিবর্তনটা এখানে আমার মনে হয় যে নাসিরের অন্তর্ভুক্তটা একটু বেশি মনে হয়েছে আমার কাছে, বিকজ এখানে একটা অফ স্পিনার দরকার আছে। প্লাস আজকে যদি কোনো একটা পেস বলার যদি বেশি রান দিত, তাহলে কিন্তু আমাদের 6 মাহমুদুল্লাহকে দিয়ে আমরা হলো করাচ্ছি, কিন্তু মাহমুদুল্লাহকে আমরা 2 ওভার 1 ওভার দিয়ে করাচ্ছি, এবং মাহমুদুল্লাহ হয়তো এখানে হয়তো পার্ট টাইম বলার হিসেবে করে যাচ্ছে, বাট নাসির থাকলে আরো ভালো হয়, বিকজ ডেপথ অর্ডারে আমরা সোহানের জায়গায় হয়তো আমরা একটা ভালো অলরাউন্ডার পাচ্ছি। এখানে তিনটা উইকেট কিপার, একই টিমে 11 জনের মধ্যে 3টা উইকেট কিপারটা খেলানোটা কতটুকু যুক্তিযুক্ত আমরা সেটা স্কোরবোর্ড দেখলেই বোঝা যায়। রাহুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এসে কথা বলার জন্য, এবং আশা করছি বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে নেক্সট ম্যাচে হয়তোবা এই ভুলগুলো করবে না, এবং হয়তোবা আরেকটি জয় দেখা পাবো আমরা ইনশাআল্লাহ। ফুটবলের খবর, জমকালো আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামে উন্মোচন করা হয়েছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল লিগ বিএসএল এর লোগো। প্রথমবারের মতো আয়োজিত এই লিগ দেশের ফুটবলের সোনালী অতীত ফিরিয়ে আনবে বলে মনে করেন আয়োজকরা, আর চমৎকার এই আয়োজনকে স্বাগত জানিয়েছেন ফুটবলাররা। এদিকে আসরের আগেই সব ভেন্যু সংস্কারের কাজ শেষ হবে বলে আশ্বাস দিয়েছেন ক্রীড়া মন্ত্রণালয়। সত্যি চমৎকার এই গানের কথার মতো আবারও জেগে উঠবে দেশের ফুটবল, স্বপ্নটা সবাই দেখেন। তবে এবার ফুটবলের হারানো গৌরব বাস্তবায়নের পথে নতুন উদ্যোগ নিয়েছে বাফুফে ও কর্পোরেট প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ফুটবল লিগ বিএসএল এ দেশের 8টি বিভাগীয় শহরের নামে হবে ফ্র্যাঞ্চাইজিগুলো। খেলা হবে হোম ও অ্যাওয়ে ভিত্তিক। লিগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে 5 জন করে বিদেশি ফুটবলার খেলতে পারবেন। চমৎকার এই আয়োজনের লোগো উন্মোচনটাও হয়েছে জাঁকজমকভাবে। বিএসএল দেশের ফুটবল জাগরণের নতুন দ্বার উন্মোচন করবে বলেই মনে করেন আয়োজকরা। ইউরোপের কোচের আন্ডারে যখন কন্টিনিউ 2.5 মাস ট্রেনিংয়ে থাকবে, তখন দেখবেন যে অটোমেটিক্যালি আমাদের ছেলেরা আজকে যে অবস্থা আছে তাদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে। প্রতিটা ফ্র্যাঞ্চাইজির সাথে একটা করে একাডেমি থাকবে, এবং একাডেমিতে যেখানে আমাদের প্লেয়ারটা তৈরি হবে। প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি তাদের নিজস্ব এলাকায় তারা এটাকে প্রচার করবেন। পুরো লিগকে প্রমোট করার জন্য যা যা করার আন্তর্জাতিক মানের প্রমোশন হবে, এটা আমি বিশ্বাস করি।
ঢাকা ও ঢাকার বাইরে চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট ও রাজশাহীতে হওয়ার কথা আছে বিএসএল এর ম্যাচগুলো। এখনো পুরোপুরি প্রস্তুত নয় আসরের ভেন্যুগুলো, তবে শীঘ্রই ভেন্যু সংস্কারের কাজ শেষ হবে বলে আশ্বাস দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। আমাদের যে নির্দিষ্ট সময় তার মধ্যে যে ভেন্যু প্রয়োজন সে ভেন্যুগুলি এই খেলার উপযোগী করে সুন্দর করে তৈরি করে দেওয়ার জন্য যা করা দরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে করা হবে। যাদের ঘিরে এই আয়োজন সেই ফুটবলারও স্বাগত জানিয়েছেন বিএসএল কে। সবাই চিন্তা করব যে আমাদের কিভাবে ভালো খেলা যায়, ভালো খেললেই আমরা হয়তো ভালো একটা চাহিদা পাবো, বিএসএল এ খেলতে পারবো, বিভিন্ন দেশের প্লেয়ারদের সাথে, বড় বড় প্লেয়ারদের সাথে খেলতে পারবো, এটাই আমাদের ভালো একটা অ্যাচিভ হবে। লোগো উন্মোচন শেষে জমকালো আতশবাজি আর সুরের মূর্ছনায় বিএসএল এর আগমনী বার্তা ছড়িয়ে দেওয়া হয় সবার মাঝে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। মামুনুল, নাসির এবং মুন্না সহ নিষিদ্ধের বেড়াজালে থাকা 7 ফুটবলার দলের জন্য অপরিহার্য। তাদের ছাড়া জর্ডান এবং আরব আমিরাতের বিপক্ষে ভালো করা কঠিন হবে, এমনটাই মনে করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ গঞ্জালো সানচেজ মোরেনো। এদিকে বিশ্বকাপ বাছাইকে সামনে রেখে অনুশীলন শুরু হলেও শৃঙ্খলার বিষয়টি বিবেচনায় এনে কোনো ফুটবলারকে গণমাধ্যমে কথা বলতে দেয়নি টিম ম্যানেজমেন্ট। সামনে বিশ্বকাপ বাছাই ম্যাচ, তাই আবারও অনুশীলনে জাতীয় দলের ফুটবলাররা। তবে ক্যাম্প শুরু করলো এদিন ফুটবলারদের মাঝে ছিল না প্রাণচাঞ্চল্য। 7 ফুটবলারের নিষিদ্ধের প্রক্রিয়াটি যে ভালোই ঝড় তুলেছে দেশের ফুটবল অঙ্গনে, তার স্পষ্ট আবহ ছিল দলের অনুশীলনেও। জর্ডান এবং আরব আমিরাতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে রোববার প্রথম দিনের অনুশীলনে ঘাম ছড়িয়েছেন 22 ফুটবলার। চোটের কারণে হালকা স্ট্রেচিং করেই মাঠ ত্যাগ করেন স্ট্রাইকার সাখাওয়াত, রনি ও জীবন। পাশাপাশি দলে ছোটখাটো কিছু সমস্যা থাকলেও কোচের ভাবনায় শাস্তির কাঠগড়ায় থাকা 7 ফুটবলার। Munna for me is very important, Mamoun is very important, goalkeeper Sohail. প্রথম দিনের অনুশীলনে অনেক কিছুই বোঝা সম্ভব নয়, তারপরও আমার কাছে মনে হয় মামুনুল, নাসির আর মুন্নারা দলের অপরিহার্য অংশ। তাদের ছাড়া জর্ডান ও আরব আমিরাতের মতো দলের বিপক্ষে ভালো করা সত্যি কঠিন হবে, তাই ম্যাচের আগে তাদের পাওয়া গেলে সেটা দারুণ। Together I think we arrive at one good solution. গেল বছর শুরু করে এখন পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের 7টি ম্যাচ বাংলাদেশ খেলেছে 2 কোচের অধীনে। এরপর দায়িত্ব নিয়েছেন গঞ্জালো সানচেজ। ঘন ঘন কোচ পরিবর্তনে ফুটবলারদের বোঝাপড়ায় সমস্যা হলেও শৃঙ্খলা রক্ষার অজুহাত এনে খেলোয়াড়দের কথাবার্তায় বিধি নিষেধ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। এটা ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত যে যেহেতু 7 জন খেলোয়াড়দেরকে নিয়ে বিভিন্ন তারা তাদের শুনানিতে আছে, সে কারণে যাতে কেউ কোনো কথাবার্তা এভাবে না বলে, যার জন্য ফেডারেশন আর কিছুদিনের জন্য যারা তাদের কথা না বলে সে ব্যবস্থা নিয়েছে। বিশ্বকাপ বাছাই এবং একটি প্রীতি ম্যাচের জন্য 15 মার্চ পর্যন্ত অনুশীলন করবে বাংলাদেশ। এর একদিন পর আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়বে সানচেজ বাহিনী। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। লা লিগার খবর, কোপা দেল রের ফাইনালের ড্রেস রিহার্সেল অনুষ্ঠিত হবে ন্যু ক্যাম্পে। কোপা দেল রের ফাইনালের আগে লিগ টেবিলের শীর্ষস্থান আরও দৃঢ় করতে সেভিয়ার মুখোমুখি হবে স্বাগতিক বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 1:30টায়। গেল বছর অক্টোবরে স্বাগতিক সেভিয়ার বিপক্ষে হারের পর টানা 33 ম্যাচ অপরাজিত রয়েছে বার্সেলোনা। অপরাজিত থাকা রেকর্ডটি আরও সমৃদ্ধ করতে দ্য আন্দালুসিয়ানসদের মুখোমুখি হবে লুই এনরিকের শিষ্যরা। মেসি, নেইমার, সুয়ারেজদের দুর্দান্ত ফর্মের সাথে দলে নেই কোনো ইনজুরি সমস্যা। সেই সাথে প্রেরণা দিচ্ছে সেভিয়ার বিপক্ষে স্বাগতিক হিসেবে কাতালানদের 12 ম্যাচ অপরাজিত থাকার পরিসংখ্যান। এছাড়াও সব ধরনের প্রতিযোগিতায় 100 গোল করার বিপরীতে মাত্র 18 গোল হজম করেছে কাতালানরা। অন্যদিকে সফরকারী সেভিয়ার সেরা একাদশে নেই কোনো ইনজুরি সমস্যা, কিন্তু এক যুগেরও বেশি সময় স্বাগতিক বার্সার বিপক্ষে জয় না পাওয়ার রেকর্ড দুশ্চিন্তায় ফেলতে পারে বস উনাই এমেরিকে। নিজেদের শক্তি ও প্রতিপক্ষের দুর্বলতা সম্পর্কে সেভিয়ার কোচের স্পষ্ট ধারণা রয়েছে। খেলোয়াড়রাও কোচের পরিকল্পনা অনুসরণ করে। এমন দল প্রতিপক্ষ হিসেবে বেশ কঠিন, তবে আমরাও দারুণ একটি বছর পার করছি। টেবিলের শীর্ষে থাকলেও প্রতিপক্ষকে কোনো সুযোগ দিতে চাই না আমরা। আবারও স্বাগত খেলার সময়। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর, রাশফোর্ডের জোড়া গোলে আর্সেনালকে 3-2 গোলে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে সব রকম প্রতিযোগিতা মিলে টানা 3 ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখল রেড ডেভিলরা। ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে আর্সেনালের বিপক্ষে শুরু থেকে আধিপত্য নিয়ে খেলে ম্যানচেস্টার ইউনাইটেড। ফলস্বরূপ ম্যাচের 29 মিনিটে মার্কুইস রাশফোর্ডের গোলে লিড নেয় স্বাগতিকরা। গোল উদযাপন শেষ না হতেই 3 মিনিট পর রাশফোর্ডের দ্বিতীয় গোলে লিড দ্বিগুণ করে রেড ডেভিলরা। এরপর অবশ্য 40 মিনিটে ড্যানি ওয়েলবেকের গোলে ব্যবধান কমায় আর্সেনাল। বিরতির পর ফিরে 65 মিনিটে রাশফোর্ডের অ্যাসিস্টে স্বাগতিকদের হয়ে ব্যবধান আরও বাড়ান অ্যান্ডার হেরেরা।
এর 4 মিনিট পরই অবশ্য মেসুত ওজিল গোল করে ব্যবধান কমান গানারদের হয়ে, কিন্তু ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে লুই ভ্যান হলের দল। আবারও এশিয়া কাপের খবর, ফাইনালে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে পাকিস্তান। দুই দলের সংগ্রহে নেই কোনো পয়েন্ট। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরেছে 5 উইকেটে এবং ইউএই 2টি ম্যাচ হেরেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে দু দলের লড়াই। আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা আফগানিস্তানকে হারিয়ে মূল পর্বে জায়গা করে নিয়ে চমক দেখিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। জয় না পেলেও লঙ্কান ব্যাটসম্যানদের 129 ও বাংলাদেশকে 133 রানে আটকে দিয়ে বোলিং শক্তিমত্তার পরিচয় দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। তাই প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার বিপক্ষে ধুঁকতে থাকা পাকিস্তানের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলতে পারে আকিব জাভেদের শিষ্যরা। অন্যদিকে ইউএইর বিপক্ষে জয়ের বিকল্প নেই পাকিস্তানের, কিন্তু বল হাতে মোহাম্মদ আমের দাপট দেখালেও নিজেদের ছায়া হয়েছিলেন মোহাম্মদ ইরফান ও ওয়াহাব রিয়াজ। ব্যাট হাতে ছন্দে নেই ব্যাটসম্যানরাও, তাই কাগজে কলমে শক্তিমত্তার বিচারে এগিয়ে থাকলেও ইউএইর বিপক্ষে সাবধানী পাকিস্তান। কোচ ওয়াকার ইউনুস আন্তর্জাতিক টি-20তে দু দলের এটাই প্রথম দেখা। পুত্র সন্তানের পিতা হলেন বাংলাদেশ ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। ব্যাংককে আজ সকালে পৃথিবীর আলো দেখেন তামিম আয়েশা সিদ্দিকের জুটির প্রথম সন্তান। সামাজিক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে তামিম নবজাতকের কোনো ছবি পোস্ট না করলেও জানান বাচ্চার ওজন 7.5 পাউন্ড। সন্তান সম্ভব স্ত্রীর পাশে থাকতে চলমান এশিয়া কাপ থেকে ছুটি নিয়েছিলেন তামিম ইকবাল। বাহাতি এই ব্যাটসম্যানের অভাব টাইগারদের পোড়ালেও পিতা হওয়ার মুহূর্তটিকে একরাশ আনন্দ হিসেবে সামাজিক গণমাধ্যমে পোস্ট করেন তিনি। নবজাতকের জন্য সকলের কাছে দোয়া চেয়ে তামিম জানান, ছোট কিছু সমস্যার কারণে নবজাতককে 24 ঘন্টা পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসক। 44 টি-20তে 839 রান করা তামিম শেষ ম্যাচ খেলেছেন চলতি বছর জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে। দিনাজপুরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা 2016। রোববার পুলিশ লাইন মাঠে দিনাজপুর পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের ডিআইজি হুমায়ুন কবির। এ সময় দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী ও পুলিশ সুপার রুহুল আমিন সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার এই আয়োজনে জেলার 13 থানার কর্মকর্তা, পুলিশ ও পুলিশের পরিবারের সদস্যরা অংশ নেন। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণের পর সন্ধ্যায় পুলিশ লাইন মাঠে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন সময়।